brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি শুভ্র আছি আপনাদের সঙ্গে। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী গতকাল বিশাল গর্জেছিলেন, আজ বর্ষালেন তেমনভাবে নয়। ব্যাপকভাবে পুলিশ ছিল, কেন্দ্র বাহিনী মোতায়েন ছিল, আর সেই সব দেখে শেষমেশ পিছিয়ে হটলেন সিদ্দিকুল্লাহ। বিমানবন্দরের মসজিদ অথবা সার্ভিস রোডে নামাজ পড়ার ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ। এমন হুমকি চুমকি ছিল যে একেবারে রাস্তা বন্ধ হয়ে যাবে, শান্তিপূর্ণ মিছিল, অথচ মুখে কোথাও গিয়ে একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। কিন্তু এইসব পুলিশ টুলিশ বাহিনী ফাহিনী দেখে লোক খ্যাপানোর ছক বানচাল হলো সিদ্দিকুল্লাহ। গণতান্ত্রিক দেশপ্রেমিকের জন্য একটা কালা দিবস। মুসলিম ভাইরা টেলিফোন করেছে, সাহেব কালকে আমাদের মন্দিরও তো বন্ধ করে দিতে পারে। অসংখ্য পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে রেডি হয়ে এসেছে, কিছু ঘটবে। এই যে খরচ, এই যে পুলিশদের গরিমা নষ্ট হলো, বিভ্রান্ত হলেন, এটা আমাদের জন্য দুঃখদায়ক। পুলিশের সোর্স ফেল, আমাদের ক্ষতি করার জায়গা নেই, আমরা ইঞ্চি ইঞ্চি মেপে চলি। নান্টু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নান্টু, কি অবস্থা এখন ওখানে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সেই নামাজ কিন্তু শেষ হয়েছে এবং নামাজ শেষে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি সাংবাদিক সম্মেলন করলেন। কিন্তু তার সাংবাদিক সম্মেলনে দুটো বিষয় তিনি উল্লেখ করলেন। এক কোটি মানুষের যে জমায়েত 7 নম্বর গেটে, সেটার থেকে তিনি সরে গিয়ে বললেন, তিনি সে কথা বলেননি। তিনি বলেছেন বিভিন্ন রাজ্য জুড়ে 1 কোটি মানুষ এই যে মসজিদ, সেই মসজিদ যে সেখান থেকে সরাতে হবে তার প্রতিবাদ জানিয়ে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন সারা রাজ্য জুড়ে, এমনটাই বললেন। অন্যদিকে এই যে প্রতিবাদ, অর্থাৎ মসজিদ ভাঙার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ নিয়ে তিনি এখন যেটা বলছেন যে আইনি পথে লড়াই চলবে এবং দুটো পদ্ধতি, সেটা হলো একটি আইনি পদ্ধতি, অন্য আরেকটি হলো চিঠি চাপাটি করা, অর্থাৎ এই দুটো বিষয়। তবে তার যে গতকালের যে বার্তা, হুমকি, সেখান থেকে কিন্তু অনেকটাই পিছু হটলো এবং সেখানে দাঁড়িয়ে তোমাকে যদি এই মুহূর্তের পরিস্থিতি যদি দেখাই, যে এই যে নামাজ পড়া শেষে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, যেহেতু 163 ধারা জারি রয়েছে, সেখানে নামাজ শেষে যারা নামাজ পড়তে এসছেন তারা কেউ ভিড় করবেন না, তারা যে যার মতো বাড়ি চলে যাবেন, অর্থাৎ কোনো ভিড় নেই। এবং কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, নান্টু, মোটামুটি এই যে সিদ্দিকুল্লাহ, তিনি তো মোটামুটি একটা তো পরিষ্কার যারা উস্কানির ছক ছিল, লোক খ্যাপানোর ছক ছিল, যে ছকটা এর আগে একটা ট্র্যাডিশন হয়ে গেছিল, কিন্তু এটা অন্তত প্রমাণ হয়ে গেল যে মুসলিম সম্প্রদায় আর এসব উস্কানিতে কান দেন না, তারা পাত্তা দেন না, তারা নিজের কাজ নিয়ে থাকেন, তারা বোঝেন কোনটা উস্কানি আর কোনটা কি। তো এই সিদ্দিকুল্লাহর সঙ্গে মোটামুটি কতজন ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মসজিদ কমিটির যারা রয়েছেন তারা ছিল এবং এই যে বাঁকড়ার যারা বাসিন্দা, অর্থাৎ এই যে বাঁকড়ার এই যে গ্রামটি রয়েছে, এই গ্রামের যারা বাসিন্দা প্রায় 2 থেকে 250 মানুষ যারা এই নামাজের জন্য এসেছিলেন, তারাই এসেছিলেন। এর পাশাপাশি বাইরের কোনো মানুষ, অর্থাৎ বাইরের মুসলিম সম্প্রদায়ের কাউকে কিন্তু দেখা যায়নি এবং তিনিও পরিষ্কারভাবে বলছিলেন যে এখানে 200 থেকে 250 যারা বাঁকড়ার বাসিন্দা তারাই এখানে নামাজ পড়তে এসছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, যে কথা বলেছিলেন যে প্রতিবাদ হওয়ার কথা এই 7 নম্বর গেটে, সেখানে বহু মানুষের আগমন হবে, সেখানে প্রতিবাদ হবে, বিক্ষোভ হবে, কিন্তু সেটা চোখে পড়ল না। শুধুমাত্র দেখা গেল এই বাঁকড়ার যারা বাসিন্দা তারাই কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং কোনো রকম জমায়েত, সেই জমায়েত কিন্তু করতে দেননি পুলিশ। সঙ্গে থাকো। সকালবেলায় এখন সিদ্দিকুল্লাহর এই বক্তব্যে কেউ তো একটু উত্তেজিত হয়েছিলেন, সকাল দুজন পৌঁছে গিয়েছিলেন, তারা কি বলছেন একবার শোনো।
আলাদা জায়গা আমরা এখানে পারমিশন চাইলাম, ওনারা দিলেন না। আমরা বিকল্প চিন্তা করব কোথায় রাস্তাঘাটে কোথাও পড়বো। আমরা আবেদন আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং বিধাননগর কমিশনারকে চিঠি করেছিলাম পারমিশনের জন্য। সিপি বললেন, এই আইসি বললেন ওনার কাছে কোনো পারমিশন আসেনি। সে আমরা তাহলে পড়বো না রাস্তাতে, দেখি আমরা কোথায় পড়তে পারি, আমরা আলোচনা করি। পুলিশ বললো ওনার কাছে অর্ডার আসেনি। আবেদন করেছিলাম যে আমাদের যেহেতু মসজিদে যেতে পারছি না, আমরা সার্ভিস রোডে আমাদেরকে অনুমতি দেওয়া হোক। আমাদের পাড়ায় যত লোক আছে 200-250 লোক আছে। পাড়ার 200-250 লোকের কিন্তু অদ্ভুত আবদার নান্টু, যে রাস্তায় সার্ভিস রোডে নামাজ পড়তে দিতে হবে। দেখো, একেবারে পুলিশের তরফ থেকে কড়াভাবে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে পারমিশন নেই, করা যাবে না। এবং সকালবেলায় একজন 2-3 জন প্রতিনিধি দল পুলিশের সাথে কথা বলতে এলো, পরিষ্কারভাবে তাদেরকে এই কথা জানিয়ে দেওয়া হলো পুলিশের তরফ থেকে। এরপরে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বেরিয়ে এলেন রাস্তায়, এবং এই রাস্তা দিয়ে বেরিয়ে কিছুটা দূরেই যে মসজিদ, সেই মসজিদে সেখানে পৌঁছলেন এবং যেখানে নামাজ পড়লেন, সেই জায়গা থেকে যখন প্রবেশ করার পরে আরও 2 জন এলেন পুলিশের সাথে কথা বলতে, এবং তিনি পুলিশকে জানালেন যে তারা মুখ্যমন্ত্রী এবং বিধাননগর কমিশনারের 2 জায়গাতেই তারা কিন্তু চিঠি দিয়েছেন এই রাস্তার ওপরে নামাজ পড়ার জন্যে। কিন্তু পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে আবারও জানিয়ে দেওয়া হলো যে কোনো রকম অর্ডার বা পারমিশন তাদের কাছে নেই, যে কারণে তারা কোনোভাবেই এখানে অর্থাৎ এই যে সার্ভিস রোড, এই সার্ভিস রোডে তারা কিন্তু নামাজ পড়তে পারবেন না। এবং আমরা দেখে যাচ্ছিলাম সকাল থেকেই কিন্তু একেবারে পুলিশ প্রশাসন তারা কিন্তু উগ্র মূর্তি ধারণ করেছিলেন। কেন? তার কারণ তারা কোনোভাবেই এই যে রাস্তায়, সেই রাস্তায় কিন্তু কোনোভাবেই জমায়েত হতে দেবেন না বা রাস্তার ওপরে নামাজ পড়তে দেবে না, যেহেতু কোনো পারমিশন নেই সেই কারণে। এবং বারবার যে মসজিদ কমিটি বা এখানকার যারা বাসিন্দারা বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রতিনিধি তারা এসে পুলিশের সাথে কথা বলতে চেয়েছিলেন, পুলিশের কিন্তু পুলিশ কোনো বিষয়টাতেই আমল দেননি। অনেক ধন্যবাদ নান্টু তোমাকে। এবং আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে পরিকল্পনা ছিল, যে চক্রান্ত ছিল, সেই চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। বড় বড় কথা বলেছিলেন গতকাল, তার বাস্তবে তার কোনো রূপ দেখা যায়নি। সুকান্ত ঘোষ রয়েছেন আমার সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবুর কাছে সরাসরি যাব। সুকান্ত বাবু, আমরা দেখলাম যে গত সোমবারই গুন্ডা দমন আইন লাগু হয়েছে। উস্কানি দেওয়ার জন্য কেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেফতার করা হবে না বলুন তো? দেখুন, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রথমবার নয়, বহুবার তিনি তো বলেছিলেন যে তিনি কলকাতা জাম করে দিতে পারেন। তাহলে তার কাছ থেকে সব্যসাচী আর কি এক্সপেক্ট করা যায়? কারণ এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করবার যে এককগুলো, তার মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা নাম। এবং সে কিন্তু প্রথম থেকেই, যখন পূর্বতন সরকার ছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কি ধরনের গ্রন্থাগার মন্ত্রী হিসেবে কি ভূমিকা ছিল, তাহলে তাকে গ্রেপ্তার করাটা অত্যন্ত প্রয়োজন। কারণ এই উস্কানিমূলক মন্তব্য আর কিছু না হোক আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে সব্যসাচী। এবং এটা কিন্তু প্রথমবার না, এই যে পিছু হাঁটলেন এটা কিছুই না, এটা শুধু ডিফেন্সিভ মোডে চলে গেলেন। ওনার যে মানে চরিত্র, সেটা খুব একটা পরিবর্তন হবে না। একদমই সুকান্ত বাবু। এবং গুন্ডা দমন আইনেও এরকমও রয়েছে প্রভিশন যে যদি পুলিশ প্রশাসন মনে করে এর মধ্যে পোটেনশিয়াল আছে যে ভবিষ্যতে এর জন্য সামাজিক বিশৃঙ্খলা হতে পারে, তাহলেও কিন্তু গ্রেফতার করা যায়। গ্রেফতার করার অনেক গ্রাউন্ড আছে। গ্রেফতার করা উচিত কি না তা নিয়ে কিন্তু তর্ক হওয়া উচিত। অগ্নিমিত্রা পল, শ্রমিক ভট্টাচার্যরা কি বলছেন এই নিয়ে শোনাই। সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম এবং টিএমসির বিভিন্ন নেতারা বিধানসভার মধ্যেও বারবার বলেছিলাম যে আজকে 5,000 কোটি টাকার যে বরাদ্দ মাদ্রাসার জন্য কোথায় যাচ্ছে টাকাগুলো, হিসেব চেয়েছিলাম। অন্য ডিরেকশনে কথাবার্তা নিয়ে চলে যায়। বরাবরই উনি এইভাবে উস্কে বিষয় থেকে সরে যাওয়ার চেষ্টা করেছেন। উনি মুসলমানদের বলেছিলেন ওয়াকাফ আইন লাগু করা হবে না, আমি 5 মিনিটের মধ্যে স্তব্ধ করে দেবো কলকাতাকে। করতে পেরেছিলেন? পারেননি। সেই সময়কার মুখ্যমন্ত্রী লাগু করেছেন। পলিটিক্যাল এজেন্ডার জন্য মানুষকে উস্কে 15 বছর, যেভাবে 15 বছর নয় 50 বছর পিছিয়ে দিয়েছেন। কেন করছেন এগুলো? সিদ্দিকুল্লাহ চৌধুরী হুমকি দিচ্ছে যে আগামীকাল 1 কোটি মানুষ নিয়ে 7 নম্বর গেটে মসজিদ নিয়ে করবেন। শুভেন্দু অধিকারী ব্যবস্থা নেবেন। উন্নয়নের কাজে মন্দির হোক কিংবা মসজিদ হোক, সেটাকে রেখে দেওয়া যাবে। যদি এয়ারপোর্টের ভিতরে ওটা কোনো মসজিদ না হয়ে যদি হনুমানজির মন্দির হতো, তাহলে আজকে সরকার যা করছে সেটাই করা হবে। আর ভগবান আল্লাহ এরা তো সর্বত্র বিরাজমান। যে কোনো এক জায়গায় গিয়েই
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো হাত তুললেই হয়। পরে ইস্যুতে যাব। বিধানসভায় মুখোমুখি হলেন কে? কুণাল ঘোষ এবং সদ্য কালীঘাট ছেড়ে ঋত শিবিরে যাওয়া মদন মিত্র। মদন মিত্র ইডির নোটিশ পেয়ে গিয়েছেন, ওদের মধ্যে আমাদের লোক হয়ে আছেন, এমনটা কুণাল ঘোষ বলছেন মদনের পাশে দাঁড়িয়ে। একবার শোনাই একবার কি কথাবার্তা হলো দুজনের মধ্যে। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদন দাও বিশ্বাস করেন রেপিস্টকে, মদন দার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে, ফলে আমরা চাই মদন দা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। শারীরিকভাবে অর্থাৎ আমাদের মধ্যে লোক ভেতরে রয়েছেন। প্রবীর রয়েছেন আমার সঙ্গে সরাসরি, আমি প্রবীরের কাছে যাব। প্রবীর, এই বিষয়টা খুব ইন্টারেস্টিং, কিন্তু তুমি দেখো আমরাও মাঝে মধ্যে আলোচনা করি যে এই তৃণমূলের ধুরন্ধরকে, হামজাকে, তাতে নানা রকম নাম উঠে আসে। এবারে কুণালদাও বললেন তাদের হামজা মদন মিত্র। দেখো সব্যসাচী, যে এই যে শিবির বদল করার পর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যাওয়ার পর মদন মিত্রের সঙ্গে কুণাল ঘোষের একদম মুখোমুখি সাক্ষাৎ বিধানসভার একদম অন্দরে, বলা যায় যে বিধানসভা যে প্রাঙ্গণ সেখানে একদিকে কুণাল ঘোষ ছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় অর্থাৎ কালীঘাট শিবিরের কয়েকজন বিধায়ক মদন মিত্রের সঙ্গে একদম মুখোমুখি। কুণালদা কোনো রকম রাগঢাক না করে খানিকটা কৌশলী, মদন মিত্রকে নিয়ে বরাবরই কালীঘাট শিবিরের কৌশল তারা অবলম্বন করেছে। তারা মদন মিত্রকে আক্রমণ করছেন না, তারা মদন মিত্রের পাশে দাঁড়াচ্ছে কার্যত, এবং পাশে দাঁড়িয়ে কৌশলী বার্তা দিচ্ছে যে ইডির চাপে মদন মিত্র তিনি চলে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। আসলে তিনি শারীরিকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে হলেও মানসিক দিক থেকে, মন থেকে কিন্তু মদন মিত্র এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। আর মদন মিত্র ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হয়ে। অনেক ধন্যবাদ প্রবীর, তোমাকে আর কি বলছেন এই নিয়ে মদন মিত্র শোনাই। মন নিয়ে বোধহয় বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হয়। সুগন্ধবাবু, খুবই কনফিউজিং ব্যাপার, কার কাছে যে শরীর যাচ্ছে, কার কাছে যে মন যাচ্ছে, এ তো নব্য রাজনীতির উপন্যাস চলছে, নাটক চলছে। মানে এটা এত বড় সাহিত্যিক, আমরা তো রঙিন চরিত্র হিসেবে মদনবাবুকে চিনি, মদনবাবুর কথাও কিন্তু সেই ধরনের ভাব বাচ্চে বলছেন। এদিকে কুণাল ঘোষও একই অন্যভাবে বলছেন। কে কিভাবে বলতে চাইছেন, এটা মূল কারণটাই হচ্ছে যে কে যে কোথায় আছে, তার মনটাই বা কোথায় আছে বা সে কোথায় আছে সেটা বলা যাচ্ছে না। কালীঘাট তৃণমূলের পরিস্থিতি এখন ভালো নয়, এটা কিন্তু পরিষ্কার। এবং তুমি হামজা বলছো, হামজা তো সিংহ আরবিক ভাষায়, সে সিংহের কিন্তু দৃঢ় চরিত্র হয়, সে দৃঢ় চরিত্র দেখতে পাওয়া যাবে না। তবে হ্যাঁ, মদন মিত্র কোন কারণে গেছেন ওখানে সেটা পরিষ্কার হবে আর কিছুদিন পরে। কুণাল ঘোষ কি আদৌ থাকবেন সেটাও তো প্রশ্ন। যাই হোক না কেন সুকান্তবাবু, কালীঘাট শিবিরের অবস্থা কিন্তু না ইস্পার না উস্পার, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ কে যে কখন কোথায় যাচ্ছে বোঝা যাচ্ছে না। যেমন ধরুন ঋত শিবিরে ভিড় তো বাড়ছে, কালীঘাট ফাঁকা হচ্ছে, আর এবারে ব্রাত্য বসুকে নিয়ে যে জল্পনা, ব্রাত্য বসুকে এতদিন খুব একটা সামনে আসেননি, এবারে ব্রাত্য বসুও ঋত শিবিরে চলে যেতে পারেন এমনটাই জল্পনা। কি সেটা শ্রেয়সী আমাদের জানাবে। শ্রেয়সী, একেবারে দেখো, কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে 2-1 ব্রাত্য বসু তিনি কালীঘাটে গিয়েছিলেন, কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে, কিন্তু পরবর্তীকালে আর তাকে সেখানে দেখা যায়নি না। পরবর্তীকালে তাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে বিধানসভায় আসতেও দেখা গেছেন। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে যে ব্রাত্য বসু কিন্তু এবার তিনি কালীঘাটের যে সঙ্গ, সেই সঙ্গ ত্যাগ করে তিনি এই মুহূর্তে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত হতে চলেছেন, এবং সেই যুক্ত হওয়াটা 21শে জুলাইয়ের আগে।
এবং সেক্ষেত্রে আগামী সপ্তাহের শুরুতেই কিন্তু কার্যত সেই যুক্ত হওয়াটা হতে চলেছে। তোমাকে এটাও জানিয়ে রাখি যে এক্ষেত্রে কিন্তু ঋতুব্রত শিবিরের নেতৃত্বের সঙ্গে একাধিকবার কিন্তু সেক্ষেত্রে ব্রাত্য বসুর কথা হয়েছে এবং সেই কথা ইতিবাচক এবং সেক্ষেত্রে পজিটিভ সিগন্যালই তাকে দেওয়া হয়েছে। তাহলে সামগ্রিকভাবে এই মুহূর্তে অপেক্ষা ব্রাত্য বসুর জয়নিং এ। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, দেখো ব্রাত্য বসু শুধুমাত্র যে বিধায়ক ছিলেন বা মন্ত্রী ছিলেন তেমনটা শুধু নয়, বরঞ্চ ব্রাত্য বসু সেই ব্যক্তি যিনি সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের সময় যখন বুদ্ধিজীবীদের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে সওয়াল করছেন, তারা আন্দোলন করছেন, তখন তাদের নেতৃত্ব দ্বারা দিয়েছেন অর্থাৎ বুদ্ধিজীবী ব্রাত্য বসু অন্যতম। অনেক ধন্যবাদ শ্রেয়সী। তাহলে সুকান্তবাবু টেকনিক্যালি যেটা দাঁড়ালো, 21শে জুলাই কিন্তু একটা অদ্ভুত ফটো আপ তৈরি হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মঞ্চে কাকে কাকে বসাতে পারেন সেটা কিন্তু দেখার, লোক তো তারপরে আসে। সেটা হতে পারে যে কর্মীদের নিয়ে হয়তো 21শে জুলাই করতে পারেন, কিন্তু নেতা তো আর কেউ থাকলো না, মানে এতগুলো ল্যাম্পপোস্ট একজনও থাকলো না। মানে এবার ঘটনা হচ্ছে যে কোন ভাবে এই 21শে জুলাইটা হবে, সেটা কিন্তু 21শে জুলাইয়ের দিন এই মঞ্চে কারা বসবেন সে নিয়ে কিন্তু একটা চিন্তার কারণ হবে কালীঘাট তৃণমূল, যে কাদের বসাবেন, আদৌ কি তারা সিদ্ধান্তটা বদলে দিতে পারেন ওখানে বসার আগেই, সেটাও তো হতে পারে। মানে পুরোটাই এখন মানে একটা ধোঁয়াশার মধ্যে, এবং এটা খুব মানে রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত মানে কি বলবো, মানে একটা অন্য ধরনের ভালো লাগার বিষয়ও রয়েছে যে কে কোথায় এটা বোঝা যায়। একদম 21শে জুলাইটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অনেক ধন্যবাদ সুকান্তবাবু আপনাকে। আমরা পরে ইস্যুতে চলে যাব। খুবই অস্বস্তিকর, কারণ 4 জন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে, বাচ্চা ছোট ছোট স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে, এবং ট্রেনে পুলকারে ধাক্কা মানে ট্রেন তাতে, এবং একজন পথচারী তারও মৃত্যু হয়েছে। বহরমপুরের গোবিন্দপুরে মর্মান্তিক এই ঘটনা। স্থানীয়রা বলছেন যে লেভেল ক্রসিং খোলা ছিল এবং তার জেরেই পুলকার ঢুকে যায় এবং ট্রেনে এসে ধাক্কা মারে। আরও বেশ কয়েকজন পড়ুয়া ব্লক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনো পর্যন্ত কি আপডেট সোমা জানাবে আমাদের প্রতিনিধি। সোমা, দেখো ইতিমধ্যেই যারা আহত রয়েছে তাদের চিকিৎসা চলছে, তবে মৃতের সংখ্যা কিন্তু ইতিমধ্যেই বেড়ে 5 হয়েছে। বাকিরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। আচ্ছা সোমা একটু সঙ্গে থাকো। আচ্ছা, এই মুহূর্তে বাঁকুড়াতে যেখানে স্টিল কোম্পানির কথা সকাল থেকে আমরা জি 24 ঘন্টায় দেখাচ্ছিলাম, সেখানে শুভেন্দু অধিকারী মেজিয়াতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। সেই ছবি সরাসরি জি 24 ঘন্টায়। আজকেও যেখানে একটা কর্মসংস্থানের কথাবার্তা চলছে যেখানে স্টিল সংস্থার, সেখানে দাঁড়িয়ে সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোনো বক্তব্য আসে কিনা আমরা সরাসরি নজর রাখছি সেই ছবি। সামনেটা দাদা, সামনেটা ছাড়ুন স্যার, সামনেটা। আরে সামনেটা ছাড়ুন, সামনেটা দাদা। দাদা একটু সামনেটা দাদা। ও দাদা, জোড়া স্টিল প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং এখান থেকে নিশ্চয়ই একটা বক্তব্য আসবে। মর্মান্তিক একটা ঘটনাতে মারা গেছে, এটা খুব পেনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ একাধিকবার কথা হয়েছে। রেলও আমার টাচে ছিল, ওখানকার প্রাক্তন সাংসদও আমাকে মেসেজ করেছিলেন। তা আমি প্রথমত বলি যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো, বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। হসপিটালে নেওয়া হয়েছিল, তার মধ্যে হসপিটালে আরো
বাচ্চা, মোট 4 জন স্টুডেন্ট, 1 জন সাইকেল আরোহী, 5 জনের ডেথ হয়েছে আর 2 জনের চিকিৎসা চলছে। হেলথ মিনিস্টার নিজেও সকাল থেকে মনিটরিং করছিলেন, সম্ভবত তিনি এখানে এসেছেন। তা আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই রেল তাদের দিক থেকে। না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। তো পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো অন্য কেউ অ্যারেস্ট করবে না। আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার্ড ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। দেখ, এগুলো তো অন্য জিনিস, কিন্তু একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে। ইটস এ ভেরি পেন। দেখ, এগুলো দোষারোপ করার সময় না। আমি এখানে একটা পশ্চিমবঙ্গে আজকে বিনিয়োগের জন্য এসেছি। 15,000 কোটি টাকা এখানে বিনিয়োগ হচ্ছে, প্রচুর মানুষের কাজ হবে। আর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জায়গায় শিল্প না আনতে পারলে এখানকার পরিকাঠামোগত উন্নয়নও হবে না, অ্যানসিলিয়ারি অনুসারী শিল্পের প্রসারও ঘটবে না, এবং এখানকার প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার ছেলে বাইরের রাজ্যে চলে গেছে কাজ করতে, তারাও ফিরে আসবে না। এর সাথে গভর্নমেন্টের রেভিনিউ, ইলেকট্রিক থেকে শুরু করে, জল থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে। পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা আছে, সেই কারণে এটা একটি বড় উদ্যোগ, শুভ উদ্যোগ, বাংলার পক্ষে ভালো উদ্যোগ। তা আপনারা যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন, সেই বিষয়ে আমি ইতিমধ্যে উত্তর দিয়েছি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি ভগবানের কাছে এদের এই বাচ্চাগুলির আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জানাই, আর প্রার্থনা করব যে 2 জন যে চিকিৎসা চলছে, আমরা সর্বোচ্চ মেডিকেল দিয়েছি, বোর্ড বসিয়েছি, আমরা তাদের যাতে ভালো করতে পারি দেখব। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে, আমাদেরও ভাবনা চিন্তায় আছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, ওই জন্য এই মুহূর্তে এটা বলার মতো মানসিকতা বা পরিবেশ আমরা করব পরিবারের বসে, কিন্তু এই ক্ষতিপূরণ তো দিয়ে এটা করা যায় না, কম্পেনসেট হয় না। একদম ছোট ছোট ফুলের মতো বাচ্চা মারা গেছে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।